মির্জা সানমধ্য পর্ব 23 জান্নাতুল ফেরদৌস মিথিলা। আকাশ ভেঙে তখনও নামছে তুষারপাতের স্রোত। ভূবালয়ে বিদঘুটে অন্ধকারের রাত নামলেও দ্য মনস্টার প্যারাডাইস এ বুঝি সে অন্ধকারের ছিটেফোঁটা অবধি নাগাল পায়নি। সম্পূর্ণ প্যালেসে সেজেছে ঝকমকে সোনালি সাদা মিশেলে অপূর্ব আলোয়। প্যালেসের চারপাশটা কেমন ঢেকে গিয়েছে বরফের আস্তরণে। অদূরে চেরি ব্লসম গার্ডেনটা বুঝি আজ ভিন্ন সাজে সজ্জিত। বরাবরের ন্যায় গোলাপি আভায় ছেয়ে থাকা জমিন আজ ছেয়ে গেছে বরফে। ফায়ারপ্লেসের দাও দাও করে জ্বলছে আগুন। কক্ষের নিম্ন তাপমাত্রা তখন বেশ স্বস্তিদায়ক ঠেকছে। ফায়ারপ্লেসের একদম সামনে হালকা পাশ করে বিছিয়ে রাখা একখানা আর্মচেয়ার, চমকে ছোট ফুল স্টুল, তার ঠিক বিপরীতে মখমলের মোটা কার্পেট বেছানো। কার্পেটের দুই ধারে দুটো নরম তুলতুলে গোলাকার কুশন আর পাফ। কার্পেটের একদম মাঝামাঝিতে দু পা এক পাশে ভাঁজ করে বসে আছে মিলা, কোলে একখানা নরম পাফ। মাঝে মধ্যে লম্বা পোকার দিয়ে ঠেলে ঠুলে দিচ্ছে ফায়ারপ্লেসের আগুন। যুবতীর কণ্ঠে দিয়ে গুনগুনিয়ে শব্দ বেরোচ্ছে। টুকটাক টকটকে গোলাপি রঙা ওষ্ঠধর মৃদু নড়চড়ে গান গাইছে। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মিলা নামক বিদেশিনীর মায়াবী মুখ। সোনালি রঙা কার্লি চুল, মুখটা তার বেশ গোলাকার। হাসলে বুঝি চৌকো হাসে বিদেশিনীর। বয়স তার কত হবে? এই বড়জোর 20 কি 21। তবুও যুবতীকে বড্ড কম বয়সী লাগে দেখতে। ছিমছাম গরনের মিলা আজ বড্ড উচ্ছ্বাসিত। গুনগুনিয়ে গান গাইছে আর হাত আঙুলে মোটা উলের মতো পেঁচিয়ে ক্রুসেট করে যাচ্ছে। মেয়েটা আবার বড্ড গুণবতী কিনা। মাঝে মধ্যে এই সময় পেলে পছন্দের ক্রোশেটিং এ বসে পড়ে। আজও হলো তাই। অদূরে মেকআপ ভ্যানিটির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহি, আঁচড়াচ্ছে চুল। প্রতিবার চিরুনির ফাঁকে ফাঁকে বেশ কিছু চুল উঠে আসছে তার। স্বাভাবিক, ওই রাক্ষসটা যেমন কথায় কথায় চুলগুলো টেনে ধরে, তার চুল তো ছিঁড়বেই। মাহির মুখটা কেমন উদাস হয়ে যাচ্ছে ছিঁড়ে আসা চুলগুলোকে দেখে। এমনিতেই চুলের প্রতি খুব একটা যত্ন না থাকলেও চুলগুলোকে বড্ড ভালোবাসে মাহি। সেই ভালোবাসা থেকে থেকেই এতটা মন খারাপ হচ্ছে তার। মাহির আর সাথীতে কুলায়নি চুলগুলোতে চিরুনি চালাতে। মেয়েটা কেমন ভগ্ন হৃদয় তক্ষুনি চিরুনিটা ছুঁড়ে মারল মেঝেতে। মুহূর্তেই ধ্যান ভাঙল মিলার। ব্যস্ত হাত দুটো থামিয়ে যুবতী তৎক্ষণাৎ উদ্বিগ্ন চোখে তাকায় মাহির পানে। কণ্ঠে এক রাস উদ্বিগ্ন ভাবসাব ঠেলে শুধালো, কি হয়েছে মুনলাইট? ইজ সামথিং রং? মাহি তৎক্ষণাৎ জবাব দেয়নি। মুখটাকে অমাবস্যার অন্ধকারে ফুটিয়ে পা বাড়ালো ফায়ার সাইডের দিকে। মিলা এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। অপেক্ষারত দৃষ্টি তার বোঝাচ্ছে সে এখনও উত্তরের অপেক্ষায়। মাহি আলগোছে দেখল না তেমন। গুটিসুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়ল কার্পেটের এক কোণে, তাও আবার মিলার কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। মিলা দেখল সব, বুঝল মাহির ছোট্ট হৃদয় অবিশ্বাসের আভাস। এতে অবশ্য মন খারাপ করেনি মিলা। উল্টো ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিজেই এগিয়ে এলো মাহির দিকে। কিছুক্ষণ দোনামোনা করে আলগোছে হাত চালালো মাহির কাঁধে, রয়ে রয়ে আওড়ালো, আর ইউ ওকে মুনলাইট? হঠাৎ মন খারাপ করলে কেন? মাহি মুখ নামিয়ে রেখেছে বেশ, চিমুক ঠেকেছে কণ্ঠায়। নিজের মন খারাপগুলোকে বেশ কায়দা করে লুকিয়ে চুরিয়ে জানালো, কিছু না মিলা। মিলাই স্পষ্ট বুঝলো সপ্তদর্শীর নাজুক মিথ্যে। মেয়েটা যে বড্ড কাঁচা অভিনয়ে। মিলা মুচকি হাসলো, নজর ঘুরিয়ে চাইলো মাহির উস্কো খুস্কো চুলের পানে। হৃদয় সামান্য গুটিয়ে হাত সরিয়ে আলগোছে মেয়েটার চুলগুলো স্পর্শ করে দেখল। চুলগুলো কেমন খসখসে হয়ে আছে। মিলা তৎক্ষণাৎ কোলের উপর থেকে ক্রোশেট আইটেমগুলো সরিয়ে রাখলো পাশে। অতঃপর বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো ভ্যানিটির দিকে। বড় সড় ভ্যানিটির বেশ কয়েকটা তাক হাতড়ে অবশেষে যুবতী পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। তা পাওয়া মাত্রই বিজয়ী হাসল মিলা। ভ্যানিটির ওপর থেকে আরেকটা কাঠের কম্বো নিয়ে এসে ফের
চলে এলো মাহির নিকট। মাহি এখনো আগের ন্যায় বসে আছে, মুখটা ঘুরিয়ে রেখেছে ফায়ার প্লেসের দিকে, গায়ের ওপর একখানা পাতলা শাল। মিলা টুপ করে এসে বসলো মাহির ঠিক পেছনে, গদগদ ভাব নিয়ে এক হাতের তালুতে বেশ কিছুটা আমন্ড অয়েল ঢেলে কপট অভিমানী সুরে হলো, হেই মুনলাইট, এত সুন্দর চুলগুলো যত্ন নিচ্ছ না কেন শুনি? দেখো তো ওরা তোমার অযত্নের অভাবে কেমন মুচড়ে যাচ্ছে। কথাটা শুনতেই মাহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা কেমন নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, যত্ন করেই বা কি হবে, সেই তো ওই রাক্ষসের হাতের মুঠোয় পিষে মরতে হবে। এর চেয়ে বরং ওরা এভাবেই চলে যাক। মুহূর্তের জন্য থমকায় মিলা, হাত দুটো সামান্য কাঁপলো কিনা কে জানে। মাহির অল্প কথায় হুট করেই বুকের মাঝে কম্পন ধরল মিলার, নিজেকে সামলালো বেশ কষ্টে। তড়িঘড়ি করে মুখায়বের পরিবর্তন এনে ঠোঁটের কোণে ফুটল কৃত্রিম হাসির রেশ। হাতের তালুতে নিয়ে রাখা তেলটুকু নিজ উদ্যোগে ঢেলে নিল মাহির মাথার তালুতে। মাহি তক্ষুনি বিরক্ত মুখে সরে যেতে চাইলে বাদ সাধল মিলা, এক হাতে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলো মাহিকে, কণ্ঠে একরাশ অনুনয় জুড়ে আওড়ালো, প্লিজ উঠে যাও না মুনলাইট, লেট মি ফিক্সড ইট। মাহির ছোট্ট হৃদয়খানা আদৌ গলল কিনা কে জানে। মেয়েটা নড়াচড়া করলো না তেমন, চুপচাপ বসে রইল মূর্তির ন্যায়। মিলা সুযোগ পেল যেন, গদগদ হয়ে আলতো করে তেল মালিশ করতে লাগলো মাহির সিল্কি চুলগুলোয়। সপ্তদশীর কুচকুচে কালো রঙা চুলগুলো মিলার বড্ড পছন্দের। তার আবার মেঘরাশির মতো ঘন কালো চুল পছন্দ, যদিও বা নিজের নেই বলে একটুখানি আক্ষেপ ছিল এতদিনে, তবে সেই আক্ষেপটুকু একদিনে ঘুচে গেছে মাহির জন্য। মিলা নরম হাতে মাহির মাথায় তেল মালিশ করছে, এদিকে স্বস্তিতে আবেশে চোখ বুজেছে মাহি। চোখের পাতায় তার ভেসে উঠছে মায়ের স্মৃতি। তার মাও তো তাকে এভাবেই ধরিয়ে বেঁধে চুলে তেল দিয়ে দিত। মাহি যেবার খুব করে নাক ছিটকাতো এহেন তেল দেওয়াতে, মাইমুনা বেগম তখন হাসতে হাসতে বলতেন, এখন সেধে দিচ্ছি বলে গায়ে লাগছে না তাই না, পরে যখন মা থাকবো না তখন দেখবো কেমন এই সেধে সেধে কে তেল দিয়ে দেয়। মায়ের তখনকার কথাগুলো শুনলে গাল ভাকাতো মাহি। আর আজ যে ব্যাপারটা বড্ড ভিন্ন। মাহিরা হুট করে বড্ড মন খারাপ করছে মাকে। সপ্তদশীর গাল বেয়ে নীরবে ঝরছে অশ্রু। মিলা টের পায়নি এহেন পাওয়া কান্নার শব্দ। সে তো নিজ মনে কথা বলছে আর তেল দিয়ে দিচ্ছে মাহিকে। তার আঙুলগুলো রীতিমতো খেলছে মাহির ঘন কালো চুলগুলো নিয়ে। চুলগুলো ইদানিং দৈর্ঘ্যে খানিকটা বেড়েছে বোধহয়। আগে যাদের উচ্চতা ছিল পিঠের নিচ অবধি, এখন তা প্রায় কোমর নিচ ছুঁই ছুঁই। মিলা এক পর্যায়ে হাসতে হাসতেই বলে ওঠে, বুঝলে মুনলাইট, তোমার চুলগুলো গ্রোথ কিন্তু বড্ড ভালো। আমি এখন থেকে রোজ যত্ন নিব তোমার চুলের, দেখবো অল্প কদিনেই কি সুন্দর কোমর ছেড়ে যাবে। মাহি শুনল কথাটা, ভেজা চোখেই হাসলো একটুখানি, মাথাটা আলতো কাট করে বোঝালো ঠিক আছে। মিলা ততক্ষণে চুল বেঁধে দিয়েছে মাহির, সুন্দর করে বেনুনি গেথে চুলের গোড়ায় ক্রাঞ্চি পেঁচিয়ে শেষ হতেই শরীর বাঁকিয়ে পিছু করলো মিলা। ঠোঁটে ঠোঁট চেপে দোনামোনা করছে কেন যেন। মিলা বোধহয় আজ করতে পেল মাহির ইতস্ততা। পরক্ষণেই নিজ উদ্যোগে মাহির কাঁধে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? তড়িৎ মাথা নাড়ায় ঝাঁকায় মাহি। ইতস্তত সুরে বলে ওঠে, আমার না আসলে রাতের স্নোফলে হাঁটতে ইচ্ছে করছে। এর আগে কখনো স্নোফল দেখা হয়নি তো তাই। এহেন কথায় ফিক করে হেসে ওঠে মিলা। মাহির বাহুতে আলতো করে চাপড় বসিয়ে বলে, ধুর বোকা, এটুকু বলার জন্য এত হেজিটেশন করে কে? তুমি স্নোফলে হাঁটবে তো? ওকে ফাইন, চলো আজ আমি তোমার সাথে হাঁটবো। কথাটা শুনতেই অলক্ষ্যে রহস্যময় হাসলো মাহি। পরক্ষণে তার হাসিটা কেমন উবে গেল মুখ থেকে। মিলা উঠে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে কার্পেটের উপরে পড়ে থাকা শালটা তুলে এনে গায়ে জড়িয়েছে কোনো রকম। ততক্ষণে মাহিও দাঁড়িয়েছে বসা ছেড়ে, গায়ের শালটা আরেকটু টেনে টুনে ঠিকঠাক করে নিয়ে পা বাড়িয়েছে বিছানার দিকে। মিলা ভ্রু কুচকায় এবার, সন্দিহান গলায় পেছনে থেকে জিজ্ঞাসা করে ওঠে, মুনলাইট, ওদিকে যাচ্ছ কেন? হাঁটতে যাবে না? হ্যাঁ, 1 মিনিট। বলতে বলতে সপ্তদশী ছুটে এসে বেডসাইড টেবিলের ধারে হাত বাড়িয়ে ড্রয়ার খুলে কিছুক্ষণ হাতড়ে অবশেষে বের করে আনে একখানা ছোট টর্চ লাইট।
হাতের মুঠোয় তা চেপে ধরে সপ্তদর্শী ফের ছুটে আসে মিলার নিকট। মিলা মুখ পানে না তাকিয়ে বলে ওঠে, চলো যাই। মিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কেমন, তার কুচকানো দৃষ্টি মাহির এক হাতের টর্চ লাইটের পানে। সন্ধিহান গলায় এসে শুধালো, টর্চ লাইট কেন? প্যালেসের বাহিরে তো আলোর অভাব নেই লাইট। মাহির ঢোক গিলল সামান্য। চোরের মতো মুখখানা তার লুকানোর অন্যত্র। এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে বেশ। মিলার বিচক্ষণী নজর এড়ায় না কোনো কিছুই। সে বেশ পরখ করল মাহিকে। তৎক্ষণাৎ সন্দেহবশত খপ করে চেপে ধরল মাহির ডান হাতের কবজি। সেথায় হালকা টান পড়তেই বসাতেই ঘুরে তাকায় মাহি। মিলা কেমন সন্দিগ্ধ গলায় শুধালো, পালাতে যাচ্ছ লাইট? মাহির হয়তো ভয় পাবার কথা ছিল, তবে মেয়েটা কেমন শান্ত হাসলো দেখো। বা হাতটা ঘুরিয়ে এনে রাখলো মিলার হাতের ওপর। ঠান্ডা স্বরে আওড়ালো, মরতে চাচ্ছি, নিজের ভয়কে, দুর্বলতাকে। মিলা রহস্যময় হাসল। মাহিকে পাশ কাটিয়ে সম্মুখে এগোতে এগোতে শান্ত কণ্ঠে আওড়ালো, তাই ভালো লাইট। কেননা এখান থেকে পালানোর মতো দুঃসাহস না কখনো কারোর ছিল, আর না কখনো হবে। ভুলক্রমে কেউ পালিয়ে গেলেও তার গর্দানটা ঠিকই পরের দিন সাইকের পেটে গিয়েছে। হুমকি, এ যেন নীরব হুমকি। তবে হুমকির আজ বিন্দুমাত্র টলেনি মাহি। সে নিজের ইচ্ছেতে অটল। যেভাবেই হোক আজ এখান থেকে বেরোবে। এতে সে মরলে মরবে। প্যালেসের সদর দরজা দিয়ে বেরিয়েছে দুজন। বাইরের আবহাওয়া গায়ে হিম ধরিয়ে দিচ্ছে যেন। মিলা রীতিমতো কাঁপছে কেমন। বারবার দুহাতে ঘষে যাচ্ছে একে অপরের সাথে। তার পিছু পিছু হাঁটছে মাহি। ভ্রু গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। এতক্ষণে তো ট্রাক চলে আসার কথা, তবে আশেপাশে কোথাও ট্রাকের উপস্থিতি দেখা যাচ্ছে না যে। মিলা কিয়ৎক্ষণ চুপ করে থেকে এগিয়ে এলো মিলার পানে। শুকনো ঢোক গিলে আওড়ালো, মিলা, লাইট। মিলা ছোট্ট উত্তরে এক মুহূর্ত মন রইল মাহি। পরক্ষণেই কথায় কথায় জিজ্ঞাসা করলো, প্যালেসে মাসকাবাড়ি বাজার কি চলে এসেছে? মিলা তেমন একটা গুরুত্ব দিল না হিনপাককে। গুটি গুটি পায়ে এগোতে এগোতে বলে ওঠে, এসেছে তো, বরং এখনো আসছে। মাহি সন্দিহান গলায় আবার ফের জিজ্ঞাসা করলো, আসছে? কিন্তু কোথা থেকে আবার? তখন বললাম না ট্রাক দিয়ে বাজারে আসবে। কিন্তু এখানে তো ট্রাক নেই। থামলো মেলা। শুয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কপালে গোটা কতক ভাঁজ টেনে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, কি ব্যাপার লাইট? হঠাৎ ট্রাকের কথা এত জিজ্ঞাসা করছো যে? মাহি ভরকায়। আমতা আমতা করে নিজের ঘাড়ে হাত বোলায় কয়েকবার। এর মধ্যেই ফট করে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে এগিয়ে এসে চট করে বাহু টেনে ধরে মাহির। দৃঢ় কণ্ঠে বলে ওঠে, রাগ করলে লাইট? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি প্যালেসের ত্রিসীমানায় ট্রাক আসা নিষেধ। ওই যে প্যালেসের বাঁ দিকটা দেখছো না? বলতে বলতে আঙুল উঁচায় মিলা। তাক করে প্যালেসের ঠিক বাঁ দিকে। মাহির তৎক্ষণাৎ সেদিকে দৃষ্টি ফেলল। মিলা আবারও বলতে লাগলো, ওই দিকটায় ঘন জঙ্গল। মূলত জঙ্গলের ওই রাস্তা দিয়েই বাজার সদাই যা আসার চলে আসে প্যালেসে। জঙ্গলের শেষ প্রান্তে দুর্গম রাস্তা, সেদিকে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলো। আর প্যালেসের গার্ডস গিয়ে একে একে নিয়ে আসে সব কিছু। বলেই ফের হাঁটা দিল মিলা। মাহি পাশাপাশি পা বাড়িয়ে সন্দিগ্ধ গলায় আওড়ায়, প্যালেসের এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও তোমরা কেউ পালাওনি কেন এখন থেকে? হুট করে হু হু করে হেসে ওঠে মেলা। পা দুটো থামিয়ে পেট ধরছে যুবতী। এমন ভাব সে বুঝি কত বড় একখানা জোকস শুনে ফেলেছে। এদিকে মাহি কেমন ভ্রু গুটিয়ে তাকিয়ে আছে তার পানে। মিলার অমন বাঁধ ভাঙা হাসির কারণ কি সপ্তদশী আদৌ বুঝলো? মিলা তখনও হাসছে। মাহির অবাধ মুখ পানে তাকিয়ে কোনো মতো নিজের উপচে পড়া হাসিগুলোকে থামিয়ে বলে ওঠে, সরি, আসলে তুমি যা বললে তাতে না হেসে পারলাম না। শোনো লাইট, এই জঙ্গলটার বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ানক। এটা কোনো সাধারণ জঙ্গল নয়। এটা এক কথায় একটা ভুলাইয়া। এর থেকে বেরোনোর রাস্তা গোটা কয়েক জনের জানা আছে মাত্র। বাদবাকি অনেকেই তোমার মতো ধারণা নিয়ে পালাতে চেষ্টা করেছিল, বাট জঙ্গলের মাঝে হারিয়ে বেচারাগুলো হিংস্র পশুদের খাবার হয়েছে। দ্যাটস হোয়ার
এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও প্রাণের মায়ায় কেউ আর রিস্ক নিতে চায়নি। ডু ইউ গেট দ্যাট মুনলাইট? থমথমে মুখাবে দাঁড়িয়ে আছে মাহি। প্রত্যুত্তর প্রতিক্রিয়া জানানোর কথা বেমালুম ভুলে গেছে সপ্তদর্শী। মিলা সামান্য হেসে পা বাড়ায় সামনে কয়েক কদম হাঁটতেই পেছন থেকে হুট করে ভেসে আসে মাহির আর্তনাদ। মিলা থমকায়, তড়িৎ ভার বাকিয়ে পেছনে তাকায়, দেখে মাহি কেমন পেট চেপে ধরে আর্তনাদ করছে। মিলা বিনা বাক্যে বায়ে ছুটে আসে মাহির নিকট। বাঁকা হয়ে আর্তনাদ করতে থাকা মাহির পিঠে হাত বুলিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে? কি হয়েছে মুনলাইট? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো প্লিজ। মাহি চোখ মুখ কুঁচকে রেখেছে ব্যথায়। রয়েছে বলে, জানি না মিলা, হঠাৎ করেই পেটটা কেমন মোচড়াচ্ছে। আমি দাঁড়াতে পারছি না মিলা। আমার খুব কষ্ট হচ্ছে, খুব। আমায় একটু পানি এনে দাও প্লিজ। মিলা বিচক্ষণ মস্তিষ্ক এখন অচল হয়ে গিয়েছে মেয়েটার কান্না দেখে। সে তৎক্ষণাৎ মাহির পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে ওঠে, একটু ধৈর্য ধরো মুনলাইট, আমি এই যাব আর এই আসবো। বলেই ছুট লাগায় মিলা। উদ্ভ্রান্তের ন্যায় দৌড়াতে দৌড়াতে চলে আসে প্যালেসের দিকে। এদিকে মিলা চক্ষু আড়াল হতেই হুট করে কান্না থামায় মাহি। তক্ষুনি দাঁড়ায় শির দ্বারা সোজা করে। তার হুটহাট পরিবর্তনে স্পষ্ট হলো সে এতক্ষণ নাটক করছে। মিলা যখন পুরোপুরি নজরের আড়াল হলো, ঠিক তখনই মাহি ছুট লাগালো ভিন্ন পথে। মাথার উপর শালটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে সপ্তদর্শী এগোয় প্যালেসের বাঁ দিকে। ওদিকে আজও বরাবরের মতো অন্ধকারে নিমজ্জিত জঙ্গলের পশুরা সামান্য আলো পেয়েও এদিকটায় চলে আসে বিধায় হয়তো এহেন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মাহি সুযোগটুকু বেশ কাজে লাগিয়েছে। অপরাধী আসামির ন্যায় গা গুটিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। তবে বিপত্তি ঘটল অচিরেই। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলটার সম্মুখে এসে দাঁড়াতেই গা কাটা দিয়ে ওঠে মাহির। অদূর থেকে নেকড়ে বাঘেদের চিৎকারের ধ্বনি স্পষ্ট কানে বাজছে। ভয়ের তো ঢোক গিলল মাহি। রুয়ে শুয়ে ঘাড় বাঁকাচ্ছে এদিক ওদিক। হাতের টর্চ লাইটের সুইচটা আলগোছে চাপতে যাবে, অমনি একজোড়া শক্তপোক্ত হাত এসে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল তাকে। মাহি ফরকায়, চিৎকার করতে যাবে ঠিক তখনই মুখ চেপে ধরে অজ্ঞাত বলিষ্ঠ ব্যক্তি। অন্য হাতে চেপে রেখেছে মাহির টর্চ লাইট ধরে রাখা হাতটি। মাহি ছটফট করছে। এক হাতে মুখের ওপর থেকে অজ্ঞাত বলিষ্ঠ দেহি মানুষটার হাতখানা সরানোর বৃথা চেষ্টা চালালো সপ্তদর্শী। গঙিয়ে যাচ্ছে কেমন। অজ্ঞাত মাহির কানের কাছে মুখ নামিয়ে আনে অজ্ঞাত অগন্তক। ফিসফিসিয়ে ভিড়কে কঞ্চে আওড়ায়, ডোন্ট শাউট, আই ক্যান হেল্প ইউ, গেট আউট ফর হেয়ার অফ হেয়ার। অজ্ঞাত যুবকটি তৎক্ষণাৎ বিশ্বাস করেনি মাহি। মেয়েটাকে কেমন দুদিকে মাথা নাড়িয়ে ঘুংড়িয়ে যাচ্ছে। অজ্ঞাত যুবক আরও কিছু বলতে যাবে, অমনি টের পেল অদূর থেকে হেঁটে আসছে কেউ। যুবক তক্ষুনি মাহিকে নিয়ে লুকালো বড় একখানা পাইন গাছের আড়ালে। মাহি মেঝেতে মোচড়াতে থাকায় যুবক আলগোছে মাহির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, হুস, গার্ডস আসছে। থমকায় মাহি। যুবক বাংলা বলল। সে কি আদৌ ঠিক শোনাচ্ছে? মাহির চমকালো মাত্রা ক্রমশ দীর্ঘ হলো। কেউক্ষণ বাদে সে নিজেও শুনতে পেল খুব কাছ থেকে কেউ একজন হেঁটে যাচ্ছে, টুকটাক কথা বলছে নিজেদের ভাষায়। মাহি তৎক্ষণাৎ শান্ত হলো। গার্ড দুজন পাইন গাছের পাশে কাটিয়ে চলে যেতেই যুবক আলগোছে মাহিকে নিয়ে বেরিয়ে আসে। প্যালেসের গা থেকে ছুটে আসা এক চিলতে নিয়ন আলোয় ছটায় চক্ষুগোচর হয় মুখোশধারী যুবকের অবয়ব। গায়ে কালো রঙা হুডি, তার মাথায় হুড ফেলে রাখা, মুখ ঢাকা ভুতুরে মাস্কে। মাহি এক মুহূর্তের জন্য থমকায়। ভয়ে পিছিয়ে যায় এক কদম। এদিকে মুখোশধারী যুবক এদিক ওদিক সতর্ক দৃষ্টি আওড়ে মাহির উদ্দেশ্যে বলে ওঠে, চুপচাপ আমার হাত ধরে দৌড়াবে, খবরদার মাঝপথে দাঁড়াবে না, গট ইট? মাহি শুনল শুধু। লোকটার কণ্ঠটা বড্ড পরিচিত ঠেকছে তার কাছে। তবে দুর্বল মস্তিষ্ক হুটহাট নাম বলতে পারছে না কেন যেন। মুখোশধারী ঘাড় বাঁকিয়ে তক্ষুনি এগিয়ে আসে মাহির নিকট। অতঃপর হাত বাড়িয়ে আলগোছে মাহির ডান হাতের কবজি চেপে ধরে। দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এখান থেকে বেরোনোর পথ আমি জানি। দৌড়ে গেলে সর্বোচ্চ 35 মিনিট লাগবে। তুমি না থেমে দৌড়াতে পারবে তো? হুটহাট অপরিচিত মুখোশধারীকে বিশ্বাস করার মতো ভুলটা মাহি বিচক্ষণ মস্তিষ্ক করতে নারাজ। তবে আজ মন বলছে অন্য কথা।
বাধ্য করছে ওই রাক্ষসের হাতের নাগাল থেকে চলে যেতে। মাহি আর আলগোছে বিবেচনা না করে তক্ষুনি মাথা নাড়ায়। তার এহেন নীরব সম্মতি পেয়ে যুবক নিজ হাতের মুঠোয় থাকা মাহির নরম কবজিটা শক্ত করে চেপে ধরে ছুট লাগালো ডান দিকের পথ ধরে। মাহি প্রাণপণে ছুটছে আজ। কিছুক্ষণের জন্য বেমালুম ভুলে গেল কার কাছে যাচ্ছে সে। সে আদৌ তাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? মাহি চোখ মুখে কেবল নিস্তার পাওয়ার আকাঙ্ক্ষা, মানুষরূপী রাক্ষসটার হাত থেকে রেহাই পাবার তীব্র ইচ্ছা। প্রায় মিনিট 10 হতে চলল মাহি দৌড়াচ্ছে। পা দুটো খানিক টলমলো হতেই তার মস্তিষ্ক করে নাড়ল অন্য কিছু। বলছে, কার সাথে ছুটছে আমি? কে এই মুখোশধারী? আর সে কিভাবে জানলো আমি পালাতে যাচ্ছি? তক্ষুনি শুকনো ঢোক গিলল মাহি। অজানা আতঙ্কে শিউরে ওঠে তনমন। বেচারা অন্ধকারে অন্যমনস্ক হয়ে দৌড়াতে থাকায় হঠাৎ তার পায়ের তালুতে বিঁধল কিছু। মাহি তৎক্ষণাৎ থেমে গেল। মাঝপথে পায়ের যন্ত্রণায় ঠায় দাঁড়িয়ে থাকতেই পাশ থেকে যুবক কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠো, থামলে কেন? এখানে থামা যাবে না। মাহি দাঁত খিঁচল এতক্ষণে। তক্ষুনি এক ঝটকায় যুবকের হাত থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিয়ে ছাঁচালো কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমি আর যাব না। যুবক হতভম্ব হলো কিনা কে জানে। এদিকে মাহি কেমন ব্যথাতুর ছাপ ফুটিয়েছে মুখে। আকাশের গুড়গুড় শব্দ হচ্ছে। বজ্রপাত হলেও না হলেও বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সে আলোর ঝলকানিতে মাহির মুখায়ব স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে যুবকের। পায়ের তালুতে কাটা ফোটায় তক্ষুনি হাঁটু মুড়ে ঘাসের উপর বসে পড়ে মাহি। চোখ মুখে স্পষ্ট ব্যথাতুর ছাপ ফুটিয়ে কাপা কাপা আঙুল বাড়িয়ে পায়ের কাছে ঠোঁটের কোণে কামড়ে ধরে পা থেকে কাঁটা সরাতে উদ্যত হতেই একজোড়া শক্তপোক্ত হাত এসে আলগোছে চেপে ধরে সপ্তদর্শীর কোমল পা। মাহি ভরকায় হতচকিত নেত্রে মুখোশধারীর পানে তাকাতেই হঠাৎ টের পেল পা থেকে কাটা সরাচ্ছে সম্মুখের ব্যক্তি। মাহি তৎক্ষণাৎ ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট আওড়ায়, উহ। পায়ে জুতো থাকা সত্ত্বেও পায়ের তলায় কাঁটাটা বুঝি বড্ড ঝেঁকে বসেছে সপ্তদর্শীর। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে বুঝি। মুখোশধারী রয়ে শোয়ে একটা টানে খুলে ফেলল কাঁটাটা। এহেন তীব্র যন্ত্রণায় এক মুহূর্তের জন্য মাহির আত্মাটা বুঝি প্রায় বেরিয়ে আসার জোগাড় হয়েছে। মেয়েটা পা ধরে ছটফটিয়ে উঠল কেমন। সম্মুখের মুখোশধারী তড়িঘড়ি করে আশেপাশে দেখে বেশ খানিকটা দুর্বাঘাস ছিঁড়ে নেয়। অতঃপর এক হাতের তালুতে ঘষে ঘষে ভালো মতো মারিয়ে তা চেপে ধরে মাহির পায়ের তালুতে। এহেন উদ্যোগে বড্ড আরাম পাচ্ছে সপ্তদর্শী। তার মুখায়ব থেকে ক্রমশ সরে যাচ্ছে ব্যথার ছাপ। সময় পেরল মিনিট 2। মুখোশধারী এগিয়ে এসে মাহির পাচা করে তুলে ধরতেই চেঁচিয়ে ওঠে মাহি। সঙ্গে সঙ্গে মুখোশধারীর বুক বরাবর দুহাতে ঠেলে দিয়ে হাড় বলল, কি আপনি? খবরদার ছুবেন না আমায়। কেন এসেছেন আপনি? আর আমাকেই বা পালাতে সাহায্য করছেন কেন? মুখোশধারী মুখ অব্যক্তি ধরা পড়েনি মাহির নিকট। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে এখনো। বিদ্যুতের ঝলকানিতে হালকা দেখা গেল অজ্ঞাত যুবকের অবয়ব। সে কেমন সময় নিয়ে একটু একটু করে বসলো মাহির সম্মুখে। মাহি তখনও গা গুটিয়ে নেয়। ভয়ে ভয়ে নিজের পা দুটো বুকের কাছে চেপে ধরে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। অজ্ঞাত যুবক ততক্ষণে বেশ ঝুঁকে বসে মাহির সম্মুখে। কণ্ঠটা বড্ড খাদে নামিয়ে ফিসফিসিয়ে আওড়ালো সে, সানভার্ট, আমার সানভার্ট। ভ্রু গোটায় মাহি। কথাটা শুনে একটা বোধগম্য না হওয়ার আমতা আমতা সুরে তড়িৎ জিজ্ঞেস করে ওঠে, কে সানভার্ট? আর আপনিই বা কে? এক মুহূর্তে নীরব রইল মুখোশধারী। পর মুহূর্তে হুট করে কি হলো কে জানে। সে সঙ্গে সঙ্গে দুহাতে নিজের মাথার হুডিটা ফেলে দিল আলগোছে। হাত বাড়িয়ে মুখের ভেতর থেকে ভূতের মাস্কখানা সরাতে লাগলো সময় নিয়ে। মাহি সরু চোখে তাকিয়ে দেখছে সব। মুখোশধারী নিজের মুখখানা উন্মুক্ত করেছে, তবে তাই স্পষ্ট নয় মাহির নিকট। চারদিকে বিদঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ দেখা গেল এক ছটাক বিদ্যুৎ চমকানোর আলো। সে আলোয় হঠাৎ চক্ষুগোচর হলো যুবকের মুখায়ব। তৎক্ষণাৎ
চমকে উঠল সপ্তদর্শী। বিস্ময়ের চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। মস্তিষ্ক বোধহয় ফাঁকা ঠেকছে এখনো। হতবাক সপ্তদর্শী হতবাক কণ্ঠে ফুঁড়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আপনি? চলবে। মির্জা শানমুগ্ধ, পর্ব 24, জান্নাতুল ফেরদৌস মিথিলা। গায়ে চড়ানো হলুদ রঙের লং হাতার ফ্লোরাল ফ্রক। তরুণীর মাখাভর্তি কার্লি চুলগুলো হাওয়ায় তুলে ভাসছে। গায়ের শালটা যে কোথায় পড়েছে কে জানে। তরুণীর পায়ের গতি বড্ড জোরালো। হাতে একখানা কাচের গ্লাস। একটু আগ অবধি যেখানে গ্লাস ভর্তি পানি ছিল সেখানে এখন সেথায় পানির পরিমাণ অর্ধেক। তরুণী উদ্ভ্রান্তের ন্যায় পানি নিয়ে ছুটে আসছে প্যালেসের বাহিরে। ঠিক তখনই মাহিকে একা রেখে গিয়েছিল সেথায় এসে দাঁড়াতেই ভ্রুকুটায় মিলা। হাঁপাতে হাঁপাতে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে সপ্তদর্শীকে। তবে না, সপ্তদর্শী দূর, তার টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। মিলার বুকটা কেমন কেঁপে ওঠে অজানা আতঙ্কে। গলাটা শুকিয়ে কাঠ প্রায়। মনে মনে আওড়ায়, মেয়েটা আবার কোথায় গেল? এখানেই তো রেখে গিয়েছিলাম ওকে। তরুণী ভয়ের তো ঢোক গিল বার কয়েক। তক্ষুনি পা বাড়ালো প্যালেসের পথে। সদর দরজার দুধারের ঠায় দাঁড়িয়ে আছে 4 জন গার্ডস। মিলা হন্তদন্ত হয়ে ছুটে এসে হড়পড়িয়ে তাদের জিজ্ঞাসা করে ওঠে, আমার সাথে যে মেয়েটা বাহিরে গিয়েছিল সে কি আমার সাথে চলে আসার পরে প্যালেসের এন্টার করেছে? গম্ভীর মুখ গার্ডসরা মাথা নাড়ায় দুধারে। মুখায়বে বেশ গম্ভীরের ছাপ ফুটিয়ে বলে ওঠে, নো, সে ভেতরে ঢুকে নেই। আশ্চর্য মনে গেল মিলা। মেয়েটা ভেতরে না গেলে গেল কোথায়? সে কি আবার একা একা হাঁটতে চলে গেল নাকি কোথাও? মিলা তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় ছুটে লাগালো উল্টো পথে। এহেন তীব্র স্নোফল আজ থামাতে পারছে না তরুণীকে। সে যে আজ বড্ড বিচলিত, বড্ড অস্থির তার মুনলাইটের জন্য। মিলা দৌড়াচ্ছে প্যালেসের ডান দিকে। মেয়েটা তো আবার চেরি বসম বড্ড পছন্দের। মিলা অবচেতন ধারণা সে হয়তো সেদিকে গিয়েছে। তাই তো মিলা পা বাড়িয়েছে সেথায়। উন্মুক্ত দুপায়ের তালু অবশ হয়ে যাচ্ছে বরফের ঘর্ষণে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি লাফাচ্ছে রীতিমতো। মাথা ভর্তি হাজারো চিন্তা। প্রায় মিনিট 5 পেরোলেও বোধহয় মিলা ততক্ষণে চেরি বসম গার্ডেনে হাজির। চারদিকে অগণিত সারি সারি ল্যাম্প পোস্টের আলোয় ঝুলছে সাফেদ রঙা নিয়ন আলোর বাতি। গার্ডেনের প্রতিটা কোনায় কোনায় পৌঁছাচ্ছে আলোর ছটা। কিন্তু ওমা, মেয়েটা যে কোথাও নেই। মিলা হাঁসফাঁস বাড়ল এ পর্যায়ে। বৃহদাকার গার্ডেনের পুরো একবার প্রদক্ষিণ করতেই তার লেগে গেল পাক্কা 20 মিনিট। তারপরও মাহির দেখা মিলল না। মিলা কাঁপছে। তার ভয়ে নাকি ঠান্ডায় কে জানে। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে পেঁচিয়ে ডাকলো, মুনলাইট, ও মুনলাইট, কোথায় তুমি? প্রত্যুত্তরে জবাব আসেনি। মিলার কান্না পাচ্ছে ভীষণ। মেয়েটা কোথায় গেল? আবার কোনো অঘটন ঘটাবে না কে জানে। মিলা ভেঙে পড়েছে ভেতর থেকে। পা দুটো ক্রমশ অবশ হয়ে যাচ্ছে তার। তরুণী সাধ্যিতে কুলোয়নি আর দাঁড়িয়ে থাকতে। পা দুটো আচমকা হাঁটু ভেঙে বসলো বরফের পুরো আস্তরণের উপর। গা ঝংকার তুলছে তরুণীর। চোখের কার্নিশ বেয়ে টুপ টুপ করে ঝরে পড়ছে অশ্রুদানা। মনটা বড্ড দোষাচ্ছে তাকে। মেয়েটা তবে তাকে দোষেই হারালো এবার। মিলা কাপা ঢোক গিল বার কয়েক। আনমনে কাঁদতে কাঁদতে হঠাৎ করেই মস্তিষ্ক করে নাড়ল এক ভিন্ন প্রশ্ন। মেলা থমকায়। কান্না ভুলে হতবিহ্বলের ন্যায় আওড়ায়। সন্ধ্যা থেকে বারবার ট্রাকের কথা জিজ্ঞাসা করা, ট্রাক কোথায় আছে তার তথ্য জানা, তারপর আবার এহেন গা হিম ধরিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে হাঁটতে বের হয়ে যাওয়া, হাঁটার মধ্যে হঠাৎ করে পেট ব্যথা করা। সবটাই কি কাকতাড়িয়া ছিল মুনলাইট, নাকি তোমার ইচ্ছাকৃত কোনো প্ল্যান? মিলার মসৃণ ললাটে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। হৃদয় কুঁচকে গেল সামান্য। মুখায়ব থেকে তো এতক্ষণে কান্নার ভাবটা সরে যেতে লাগলো। সেথায় এবার ভিড় জমালো একরাশ ভয়। মেয়েটা তবে ফের বোকামি করেছে ওই ভয়ানক জঙ্গলে একা একা। বাকিটা ভাবার সময় হলো না তরুণীর। গায়ে পড়েছে অদ্ভুত জোর। সে তড়িঘড়ি করে উঠে বসা ছেড়ে অতঃপর এক দৌড়ে ছুটে যায় প্যালেসের বাঁদিকে। ভিতকুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলের অন্য প্রান্তেও মিলা আবার এহেন অন্ধকার নিয়ে খুব একটা ভয় ডর নেই। চোখ মুখে একরাশ উদ্বিগ্নতা নিয়ে তরুণী কেমন পা বাড়ালো অন্ধকার পথে। অদূর থেকে ভেসে আসছে খ্যাক খ্যাক শেয়ালের হাঁকডাক। রাতের পেঁচাগুলোর বোধহয় আশেপাশে বড় বড় ওক গাছের ডালে বসে আছে গুটি কয়েক শব্দ তুলছে। চারদিকে শুনশান নীরবতা ভেঙে হুটহাট ধেয়ে আসা এহেন ডাক গায়ে
গা কাঁপুনি দিচ্ছে মিলার। অত্যন্ত কাঁপছে অমন ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে প্রবেশ করতে। তবে এছাড়া আর কোনো পথ খোলা নেই তার। বোকা মেয়েটা নিশ্চয়ই তার কথা শুনে এদিকে পা বাড়িয়েছে, তাও হয়তো একা একা। কথাগুলো ভাবতে ভাবতেই মিলা কাঁদছে কেমন। দু হাতে বুকের কাছে জড়সড় করে ঠেকিয়ে রেখে হেঁচকি তুলছে বারংবার। এক বুক আর্তনাদ নিয়ে বিড়বিড় করিয়ে বলল, কেন এমন বোকামি করতে গেলে মুনলাইট? কোন কারণে? আমি তো তোমায় বলেছিলাম এখানে সাধারণের প্রবেশ করা মানে স্বয়ং মৃত্যুর সাথে আলিঙ্গন করা। সেখানে তুমি কেন এ পথে চলে গেলে মুনলাইট? কেন গেলে? এবার আমি তোমায় কোথায় খুঁজবো মুনলাইট? কী জবাব দিব মনস্টারকে? কিভাবে বলবো আমার সামান্য অবহেলার জন্য তুমি আজ পালাতে সক্ষম হলে? তরুণীর কান্না ভেজা চোখগুলো অন্ধকারে দিশা হারাচ্ছে। পা দুটো রয়ে শুয়ে এগোচ্ছে সম্মুখের পানে। মনে মনে বারবার জপে যাচ্ছে সৃষ্টিকর্তার নাম। ভয়াতুর তরুণী কয়েক কদম এগিয়েছে বোধহয়, ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তরুণীর ডান হাতের কোনোই। মিলা থমকায়। ভয়ার্ত কণ্ঠে চিৎকার দেবার আগে এক ঝটকায় টানে তাকে পেছনে ঘুরিয়ে নেয় শক্তপোক্ত হাতের মালিক। মিলা চোখ দুটো কুঁচকে নিয়ে চেঁচাচ্ছে এবার, গলা ফাটাচ্ছে আতঙ্কে। এরই মধ্যে সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ যুবক এক চোখ মুখে এক রাশ বিরক্তি নিয়ে দাঁত খিচিয়ে বলে ওঠে, শ্যাট আপ গ্লুপায়া। কর্ণকুহরে পরিচিত কণ্ঠ পৌঁছতেই রুয়ে শুয়ে পিটপিট করে তাকায় তরুণী। আধো আধো দৃষ্টিতে দেখতে পায় সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে আছে মুখ গম্ভীর এডউইন। হাতে জ্বলছে টর্চ লাইট। যুবকের চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে কেমন ঝাঁজ দেখিয়ে ফের বলল, হোয়াট দ্য হেল আর ইউ গোয়িং? হুটহাট মরার এত শখ জাগলো কেন তোমার? ফোপা কণ্ঠ ঢোক গিলল মিলা। কণ্ঠনালীতে উপচে কান্না বেরোনের জোগাড় যেন। মেয়েটা কেমন ফোপাতে ফোপাতে আওড়ালো, অ্যাডউইন আমার মুনলাইট। ভরকায় অ্যাডউইন। কপালের দিক ভাঁজ টেনে শক্ত গলায় বলল, কে মুনলাইট? মিলা কাঁদছে অনবরত। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর সে কি ব্যর্থ প্রয়াস তরুণীর। অ্যাডউইনের তীক্ষ্ণ দৃষ্টি বরাবরের ন্যায় আজও নিখাত ভাবে প্রখর করছে মেয়েটাকে, পরখ করছে মেয়েটাকে। তবে অপচেতন মনটা এক আধার বেহায়া প্রস্তাব ছুড়ে দিল তার নিকট। বরাবরে তাকে উত্তপ্ত করছে। সে যেন একটু এগিয়ে এসে মেয়েটার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, নিজ হাতে তরুণীর মসৃণ কপাল বেয়ে ঝরে পড়া অশ্রুকণাগুলো মুছে দেয়। কিন্তু গম্ভীর স্বভাবের কঠোর অ্যাডউইন নিজের মনের কোণে উপস্থিত হওয়া এহেন বেহায়া প্রস্তাবের ধার ধারল না মোটেও। উল্টো চোখ মুখে কপট রাগী ভাব টেনে গম গম গলায় বলল, মুখে জিভ নেই? কথা বলছো না কেন? কানারত মিলা বারংবার হেঁচকে তুলছে কেমন। অ্যাডউইনের সাধারণ কথাও বজ্র ধমকের সুরে শোনায় তার নিকট। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোড়ে। এডউইন মেজাজ চটল এবার। মেয়েটার এহেন নীরবতা বড্ড বিষাক্ত ঠেকে তার নিকট। তা কেন কে জানে। অ্যাডউইন তখনই হাতের জোর বাড়ালো। চেপে রাখা মিলার ডান হাতের কোনোই ধরে টানতে টানতে মেয়েটাকে নিয়ে পা বাড়ালো প্যালেসের দিকে। এদিকে মিলা না চাইতেও হাঁটছে। অ্যাডউইনের জোরালো পায়ের গতির সাথে পা মেলাতে গিয়ে বড্ড হিমশিম কাচ্ছে বেচারি। কোনো মতে নাক টেনে টেনে বলে ওঠে, মাহি আমার মুনলাইট, ও পালিয়ে গেছে অ্যাডউইন। তৎক্ষণাৎ থামলো অ্যাডউইনের ব্যস্ত পাদুকা। কানের পাশ কাটিয়ে মাত্রই যে ভোবো শব্দ তুলে বলতা উড়ে গেল। থমকালো যুবক ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। হতবাক দৃষ্টিতে দৃঢ় চোয়ালখানা নাড়িয়ে ধিমি স্বরে আওড়ায়, কি? মিলা এবারে ঢোক গিল সামান্য। ঠোঁটে ঠোঁট চেপে ওপর নিচ মাথা নাড়ালো, জানানো সত্যি। অ্যাডউইনের তখন কি হলো কে জানে। গম্ভীর যুবকের দৃঢ় চোয়ালখানা শক্ত হয়ে ফুটে উঠল পরক্ষণে। চোখ দুটো লেপটে গেল অদৃশ্য আগুন। নিজ হিতাহিত জ্ঞান হারিয়ে যুবক আচমকা চেপে ধরল মিলার কণ্ঠা। মীরা হকচকায়, নিঃশ্বাস ফেলার জোগান নেই তার। অ্যাডউইন কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে চিরবিরিয়ে বলল, কিভাবে পালালো? তুই কোথায় ছিলি? উত্তর দে গ্লোপায়া। মিলার কণ্ঠরুদ্ধ, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনাধারা। মিলার কণ্ঠরুদ্ধ, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনাধারা। হাতের জোর বাড়াচ্ছে অ্যাডউইন। চোয়াল কাঁপছে থরথর করে। অসহায় মিলার ছটফটানি বাড়ছে ক্রমশ। চোখ দুটো প্রায় বুদে আসছে তরুণীর। অ্যাডউইন ক্রূর দৃষ্টি হঠাৎ গিয়ে আটকালো তরুণীর ছলছল চোখ পানে। মুহূর্তেই নিজের স্রোতবিদ ফিরল যুবক। মুখায়ব
থেকে পর মুহূর্তে সরে গেল রূঢ়তার ছাপ। সে কেমন তড়িঘড়ি করে ছেড়ে দিল মিলার কণ্ঠা। ছাড়া পেতে হাঁপাচ্ছে মিলা। দু হাত বুকে চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলল তরুণী। এডুইন নিজের উপচে পড়া রাগ সংবরণে ব্যস্ত। চোখ দুটো খানিকক্ষণ বুজে রেখে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে তক্ষুনি ছুটল প্যালেসের দিকে। হাঁক ছুড়ে দিল গার্ডস। মানুষের ডান হাত বলে কথা, ক্ষমতার থোড়ায় অভাব আছে তার। যুবকের এক ডাকে এক ঝাঁক গার্ডস এসে হাজির। এডুইন শক্তমুখে এগিয়ে গেল তাদের দিকে। অতঃপর বলা নেই ক নেই আচমকা সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডসের ঘাড় চেপে ধরে এক হাতে দাঁতের দাঁত চেপে কঠিন হুঙ্কার ছুড়ে দিয়ে বলল, ইউ ব্লাডি বাস্টার্ডস! প্যালেস জুড়ে এত এত গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকুন পুচকে মেয়ে পালালো কি করে? উত্তর দে স্কাউন্ডেলস! ভয়ের তো ঢোক গিলছে সবাই। তোরা তো নিজ দায়িত্বে যথেষ্ট তৎপর। তাই তো মানুষের হুকুম ছিল মেয়েটার দিকে ভুল ক্রমেও যেন কারোর চোখে না পড়ে। সেজন্যই তো তারা অমন চোখ নামিয়ে রেখেছিল। তারা থোড়াই জানতো মেয়েটা পালাবে। এডুইনের রাগ বাড়ছে তরতর করে। সম্মুখে গার্ডস ঘাড়ের ওপর হাত রেখে চেপে রেখেই বেচারাগুলোকে ফেলল বরফের কোলে ছুঁড়ে। অতপর কঠিন গলায় হুঙ্কার দিয়ে বলল, গার্ডস, অ্যাজ সুন অ্যাজ পসিবল মাইন্ড ফরেস্টে তল্লাশিতে। ফরেস্টের প্রতিটা আনাচে কানাচে খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এতে যদি হিংস্র পশুদের কবলে পড়তেও হয় তাহলে পড়বি, মরে গেলে যাবি, কিন্তু ভুলক্রমেও খালি হাতে ফেরার দুঃসাহস করবি না। যেভাবে হোক দরকার পড়লে আকাশ পাতাল এক করে হলেও মেয়েটাকে খুঁজে বের কর। আদারওয়াইজ নিজের মৃত্যুর পায়গামের জন্য অপেক্ষা কর। বরফ বসফরাসের ধারে দাঁড়িয়ে আছে বিখ্যাত ক্যাসিনো দ্য ব্ল্যাক টিউলিপ। পাঁচতলা সুউচ্চ ভবনটি কেবলমাত্র এলিটদের প্রবেশকাম্য। আধুনিক কার্যকলাপে নির্মিত ভবনটি বাইরে থেকে দেখতে ঠিক যতটা শান্ত, ভেতরের পরিবেশ তার ঠিক একদম উল্টো। চকচকে রং বেরঙের পাথরের ওপর কারুকার্য খচিত প্রতিটি দেয়াল নিম্ন তলার সম্পূর্ণটা জুড়ে পোকার গেম এবং রুলেটে আসর। দোতলায় রয়েছে ভিআইপি ফ্লোর, বাদবাকি ফ্লোর ভিন্ন অজানা নিষিদ্ধ কাজের আসর। ইস্তাম্বুলের এই ক্যাসিনো সাধারণত কালো টাকা ক্লিন করার অন্যতম বুথ হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বড় বড় গ্যাংস্টার কিংবা মাফিয়াদের কালো টাকা এখান থেকে ক্লিন হয়ে যায়, বাইরে বের হয়। টিউলিপের একদম টপ ফ্লোরে ব্যাংক রুম, সেথায় অসংখ্য বড় বড় লকার, টাকার স্তূপে আচ্ছাদিত সব। সকালের প্রথম কিরণে এসে গলগুলিয়ে ঢুকছে ব্ল্যাক টিউলিপের ভিআইপি স্যুটে। মখমলি বিছানার উদম গায়ে গদগদ ভঙ্গিতে শুয়ে আছে সুলতান হিসাম নাহিন, ক্যাসিনোর চেয়ারম্যান। আধবুড়ো মহাশয়ের দুপাশে দুধারে বিদেশিনী, একই চাদরের নিচে আচ্ছাদিত প্রত্যেকের নগ্ন দেহ। নিষিদ্ধ কাজে বুঁদ হয়েছে তারা। প্রহর কেটেছে বহু। তিনটি দেহ কেমন হাঁপাচ্ছে একে অপরকে জড়িয়ে। আধপুরো মহাশয় দু তরুণীর মাঝে বসে খিলখিল করছে কেমন। নিজস্ব ভাষায় কী সব বলছে কে জানে। তরুণীর মুচকি মুচকি হাসছে তাদের কথায়। চারপাশে পরিবেশ তখনও বড্ড শান্ত। তবে কিয়ৎক্ষণ পার হতে না হতে ঘটল আর এক কাণ্ড। আকাশের বুক চিরে নামলো কিছু। ভবনের খুব এক কাছ থেকে বোধহয় উড়ে যাচ্ছে তা। হিমাস কেমন হকচকে উঠলে এরূপ বিকট গর্জন ধ্বনিতে। বেচারা কেমন একখানা তোয়ালে পেঁচিয়ে তড়িঘড়ি করে উঠে এলো বিছানা ছেড়ে। গটগটিয়ে এগিয়ে এসে জানালো থাই সরিয়ে সামান্য উকি দিতেই দেখলেন ভবনের সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ। গাড়ি থেকে একে একে সশস্ত্র লোকজন বেরিয়ে এসে তার ক্যাসিনোতে ঢুকছে। হিসাম এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। কপাল ফেলেছে গোটাকতক চিন্তার ভাঁজ। গাড়ি ভর্তি অত লোকজন তার ক্যাসিনোতে ঢুকছে কেন? আর তার ভবনের ওপর দিয়ে ওভাবে হাঁক তুলে কার জেটি বা উঠছে? চিন্তায় হাঁসফাঁস করছে হিসাম। শরীর ঘুরিয়ে পেছনে ফিরলেন। ততক্ষণে বিছানায় অপেক্ষারত দু তরুণী তার পানে চেয়ে থেকে আবেদনময়ী হাসছে। চিন্তায় জর্জরিত হিসাম সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না কেন যেন। নিজের ঠোঁটটা কামড়ে ধরে একটা ভাবছে সে। আর অমনি ল্যান্ডলাইনের ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল। হিসাম তড়িঘড়ি করে এগিয়ে এসে ফোনখানা কানে তুলে ঠেকিয়ে যেই না কিছু বলবে অমনি ফোনের ওপাশ থেকে
রিসেপশনিস্ট তরুণী কেমন ভয়ে ভয়ে আমতা আমতা সুরে আড়ল, স্যার, সামওয়ান ইজ লুকিং ফর ইউ। ললাটে ভাঁজ পড়ল হিসামের, মুখটা কেমন গম্ভীর। আধবুড়ো মহাশয় গলার স্বরে কর্কশ ভাব লেপটে গিয়েছে, জিজ্ঞাসা করলেন, হু ইজ দিস? ওপাশ থেকে তৎক্ষণাৎ প্রত্যুত্তর আসেনি তেমন। শোনা গেল তরুণীর ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ। প্রায় মিনিট খানেক পেরোনোর পর তরুণী কেমন হাঁসফাঁস শব্দ করতে শুধালো, দ্য গার্ডস অ্যাড্রেসেস হিম অ্যাজ শ্যাডো মনস্টার। কান দুটো ঝাঁঝা করে উঠল হিসামের, গাটা বুঝি ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। কাঁপা কাঁপা হাতের ফাঁক গলিয়ে অজান্তেই পড়ে গেল ফোনখানা। সেই সাথে টুট টুট করে শব্দ তুলে লাইন কেটে গেল। হতভম্ব হিসাম আনমরে বিড়বিড় করল, মনস্তার, কিন্তু কেন? এদিকে ফোন কেটে গিয়েছে ল্যান্ডলাইনের। তরুণী ভয়ে জড়সড় ভাব নিয়ে দুহাতে কানের কাছে তুলে দাঁড়িয়ে আছে কেমন। মেয়েটার সারা গা ঝরঝর করে তাক করে রাখা বন্দুকের লৌহনল। চারদিকে দাঁড়িয়ে আছে বেশ কজন কালো পোশাকধারী গার্ডস। কেউ কেউ আশেপাশের গেম সেকশনে বসে থাকা লোকজনদের মাথা বরাবর রাইফেল তাক করে রেখেছে। তো আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে রিসেপশনিস্টদের অভিমুখে। ক্যাসিনো সৌচ্চ সম্মুখেও দুয়ারে দাঁড়িয়ে সজানভাবে দাঁড়িয়ে আছে মনস্তার, গায়ে বিশাল কালো ফ্রক, মাথায় ফেডোরা টুপি। আজও মুখখানা তার ঢেকে রাখা কালো রাঙা ফুল মাস্কে। যুবকের ডান হাতে স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে তার সিগনেচার শ্যাডো মনস্তার ব্রেসলেট। যুবক নিজের দাম্ভিক কদমে ভেতরে পা বাড়াতেই একজন গার্ডস তখন ছুটে এসে নত মুখে দাঁড়ালো মনস্টারের কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। গলার স্বর ব্যাপক অনুগত্য ঠেলে বললেন, মনস্টার, চেয়ারম্যান পেছনের রাস্তা দিয়ে পালিয়েছে। পিয়ার্সিং করা বাদামি চোখ ঠোঁটখানা পিষে হাসল বোধহয় যুবক। তবে সুদর্শন মুখখানা তার মাস্কের আড়ালে লুকিয়ে থাকা সে হাসি চক্ষুগোচর হয়নি কারো। যুবক কেমন রুয়ে শুয়ে ঘাড় ঘোরালো এদিক ওদিক, কটমট শব্দে ঘাড়ের রক ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, নাইস। এহেন ঠান্ডা উত্তরে তটস্থ গার্ডস, কেননা তারা তো জানে মনস্তারের এহেন ঠান্ডা উত্তর কোনো না কোনো ঝড়ের অশনি সংকেত হিসেবে কাজ করে। মুগ্ধ নাম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ পা ঘোরালো পেছনে, ধূপধাপ জোরালো পায়ে থরথর করে পথের ধুলো উড়িয়ে বাইরে বেরোলেন। বাদ বাকি গার্ডসও কেমন লেজ গুটিয়ে চলে আসে বাইরে। অদূরেই দাঁড় করিয়ে রাখা রেঞ্জ রোভার ব্র্যান্ডেড কার। মুগ্ধ সেদিকে পা বাড়িয়েও হঠাৎ থেমে গেল মাঝপথে। কিয়ৎক্ষণে চুপচাপ দাঁড়িয়ে থেকে আচমকা গার্ডসদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, আই ওয়ান্ট আ বাইক। 2 মিনিট দিলাম, যেখান থেকে পারিস নিয়ে আয়, আদারওয়াইজ। বাকিটা আর বলতে হয়নি যুবকের। তার আগে আদেশ পেয়ে তড়িঘড়ি করে এদিক ওদিক ছুটছে গার্ডস। কয়েক কদম এগোতেই চৌরাস্তায় সবাইকে রাইফেল উঁচিয়ে পথ আটকে দাঁড়িয়েছে কেমন। এদিক ওদিক পথের অমন হুটহাট রাইফেলধারীদের দাঁড়িয়ে থাকতে দেখে পথচারী থেকে শুরু করে যানবাহনের মালিক অব্দি হকচকিয়েছে বেশ। হুটহাট কষেছে গাড়ির ব্রেক। কোনো গাড়ি তো ব্রেক কষতে গিয়ে উল্টে পড়েছে রাস্তার একপাশে। এক মুহূর্তে সম্পূর্ণ রাস্তায় জ্যাম লেগে গিয়েছে, একাকার অবস্থা। গার্ডস এই সুযোগে রাইফেল তাক করে রেখে এগোচ্ছে বাইকারদের দিকে। হাতের কবজিতে বেঁধে রাখা ঘড়ির কাঁটাটা যেন রীতিমতো দৌড়াচ্ছে আজ। গার্ডদের মধ্যে প্রত্যেকের ললাট বেয়ে দরদরিয়ে ঘাম ঝরছে। এর মধ্যে একজন গার্ডের নজরে পড়ল একখানা কালো লাল মিশেলের স্পোর্টস বাইকদের দিকে। বাইকটা দেখে মনে হচ্ছে নিউ মডেলের, বোধহয় নিউ স্পোর্টস কালেকশন। গার্ড তক্ষুনি ছুটল সেদিকে। অতপর কোনোরূপ বলা কোয়া ছাড়া বাইকারের পেছনে ছিটে উঠে বসল ভয়ার্ত জবাব। হাতের রাইফেলটা স্পোর্টস কারের মাথায় তাক করে কঠিন গলায় হুকুম ছুড়লেন, মুভ। বাইকার নিরীহ মানুষ, আদেশ পেয়ে তড়িৎ স্টার্ট বসায় বাইকের ইঞ্জিনে। তারপর একটানে বাইক এনে থামল ক্যাসিনোর অভিমুখে। গার্ড তড়িঘড়ি করে নিজের বাঁ হাতের কবজি উল্টে সময় দেখল, যাক বাবা, 2 মিনিট হতে এখনো 20 সেকেন্ডের মতো বাকি। স্তম্ভিতে বড় একখানা নিঃশ্বাস ফেলল গার্ড মহোদয়। তখনই বাইকার পেছনে থেকে নেমে আসে ছুটে গেল অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের দিকে। ক্যাসিনোর শেষ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে মুগ্ধ, দুহাতে কোকেন প্যাকেট গুজে রাখা, মুখের আড়ালে
আড়াল করা টুপির ছত্রছায়ায়। গার্ড মহোদয় মাথা নাড়িয়ে দাঁড়ালেন মনস্তারির সম্মুখে। অত্যন্ত বিনয়ের সাথে ডান হাতের তর্জনী উঁচিয়ে পেছনে তাক করে দেখালেন তিনি বাইক এনেছেন। মুগ্ধ খুশি হলো কিনা কে জানে, দাম্ভিক পুরুষ গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইকার বেচারা ভয়ে তক্ষুনি মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের ওপর রেখেই নেমে দাঁড়ালেন আলগোছে। জলসরভাবে দু কদম পিছিয়ে গিয়ে দাঁড়াতেই কোথা থেকে দুজন গার্ড এসে বেচারার ঘাড় চেপে ধরে মাথাটা নুইয়ে ফেললো আচমকা। কানের কাছে ফিসফিস করে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু পয়েন্ট ইউর আইস অন হিম। বাইকার শুনল, অসহায় মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি যেন আজ হয়েছে তার সাথে কে জানে। এদিকে মুগ্ধ খানিকক্ষণ বাইকটাকে দেখে টেখে আচমকা গা থেকে ওভারক্লোথটা একটানে খুলে ছুঁড়ে ফেলে দিল অদূরে দাঁড়িয়ে থাকা গার্ডের মুখপানে। মুহূর্তেই দৃষ্টিগোচর হলো যুবকের বলিষ্ঠ দেহখানা। গায়ে একখানা কালো রঙা ফিনফিনে শার্ট, যা কিনা বেহায়ার মতো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে বলিষ্ঠ দেহ পুরুষের গায়ে। ইস, ফুলে ফেপে থাকা মাসেলগুলো বুঝি এক্ষুনি শার্টের হাতা ছিঁড়ে বেরিয়ে আসবে। দুজন বডিগার্ড ফ্রেশ হয়ে একখানা কালো রঙা দামি কোট নিয়ে এসে আলগোছে বাড়িয়ে দিয়েছে মুগ্ধের পানে। যুবক কোনোরূপ কালবিলম্ব ব্যয় না করে তক্ষুনি গায়ে চড়ালো কোচখানা। হাত বাড়িয়ে মাথার উপরে থেকে ফেটোরা টুপিটা নামিয়ে ধরিয়ে দিল গার্ডের হাতে। অতঃপর বা হাতে গায়ের কোটখানার প্রথমে কয়েকটা বোতাম খুলতে খুলতে গিয়ে বসলো বাইকের ওপর। মুখ থেকে মাস্কটা সরিয়ে সঙ্গে সঙ্গে হেলমেট ঝরালো মাথায়। দক্ষ হাতে বাইকের ইঞ্জিন স্টার্ট, ঘাড় বাঁকিয়ে তাকালো বাইকারের পানে। আচমকা ডান হাতের দু আঙুল উঁচিয়ে ঠোঁটের কোণে শীষ বাজিয়ে ঢাকলো বাইকারকে। বাইকার বেচারা দোটানায় পড়লো, যাবে কি যাবে না। ঘাড় বাঁকিয়ে আর দৃষ্টিতে থাকায় গার্ডের মুখ পানে। বেচারা বোধ হয় বুঝতে চাইছে যাবে কিনা। গার্ড কি বুঝলো কে জানে। বেচারা উত্তর দেওয়ার পরিবর্তে তক্ষুনি তার ঘাড় চেপে তাকে ছুঁড়ে ফেললো মনস্টারের পায়ের কাছে। ঘটনার আকস্মিকতায় হকচকায় বাইকার। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো হাঁটু মুড়ে। বেচারা ঠাই নুইয়ে রাখা তার মাথাটা। মুগ্ধ তাকে দেখে বাঁকা হাসলো। কেন যেন ভারী কণ্ঠে শুধু একবার বলল, চেক। তৎক্ষণাৎ একজন গার্ড হাতে একখানা চেকবুক নিয়ে এগিয়ে এলো মনস্টারের পানে। অত্যন্ত বিনয়ের সাথে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে চেকবুকটা উঁচিয়ে ধরলো। মনস্টার হাত বাড়িয়ে নিয়ে নিল চেকবুকটা। সেখান থেকে একখানা সাইন করে চেক ছিঁড়ে এনে ছুঁড়ে ফেললো বাইকারের মুখের ওপর। বাইকার হকচকায় তড়িঘড়ি করে চেকটা হাতে নিতেই শুনতে পায় অজানা যুবকের কাট কণ্ঠ, মনোমতো সংখ্যা বসিয়ে নিস। চোখ উঠেছে কপালে বেচারার। দৃষ্টি থায় চেকের দিকে। মনমতো সংখ্যা বসাবে কে? কত বসাবে? 1 মিলিয়ন? চেক বাউন্স করবে না এত নিলে? যুবকের মনে কতটা একরাশ প্রশ্ন। এদিকে ইঞ্জিনে স্টার্ট পড়েছে ফের। বাইকে খানিক হকচকিয়ে বাইকার দক্ষতা দেখিয়ে জানালো, স্যার, এটা স্পোর্টস কার। এর গতিবেগ সাধারণ বাইকের তুলনায় 3 গুণ, তাই একটু সাবধানে চালাতে হবে। আলগোছে ঘাড় বাঁকায় মুগ্ধ। হেলমেটের আড়ালে সুদর্শন যুবকের ঠোঁট পিছে হাসলো বোধহয়। একটানে রাস্তার ধুলো উড়িয়ে বাইকারকে ঘুরিয়ে এনে বলতে লাগলো, তুই যে এই কলেজের নতুন ছাত্র? আমি অলরেডি ওই কলেজের প্রফেসর হয়ে বসে আছি কিডো। বলেই যুবক এক টান বসিয়েছে বাইকে, তাও আবার ফুল স্পিডে। পেছন থেকে হতবিহ্বলের ন্যায় দাঁড়িয়ে আছে বাইকার। মুখটা কেমন হা হয়ে গেছে তার। এত স্পিডে, তাও আবার এমন কোনো ব্যস্ত রাস্তায় কিভাবে সম্ভব? হ্যালো, দিস ইজ ফ্রম কন্ট্রোল রুম। হ্যালো। রাস্তার চেকপোস্টে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ। এদিকে গাড়ির ভেতরে একাধারে ওয়াকিটকি বাজছে তার, অথচ সেদিকে আদৌ খেয়াল করছে তিনি? অফিসার ব্যস্ত যাত্রীদের চালান কাটতে। এদিকে গাড়ির পাশ কাটিয়ে কনস্টেবল মহাশয় মাত্রই যাচ্ছিলেন বুঝি, অমনি শুনতে পেলেন ওয়াকিটকির শব্দ। তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ওয়াকিটকিটা নিয়ে এসেই অফিসার কাছে ছুটলেন তিনি। ব্যস্ত কণ্ঠে জানান দিলেন, স্যার দেখুন, কন্ট্রোল রুম থেকে কল আসছে। তড়াক করে মাথা ঘোরায় অফিসার। হাতের কাজ সম্পূর্ণ অব্যাহত রেখে তড়িঘড়ি করে ওয়াকিটকিটা কানের কাছে ছেকিয়ে সালামটুকে বলে, জি স্যার। ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠ শোনালো কন্ট্রোল রুম অফিসারদের।
অফিসারের। তিনি খানিক দোনামোনা করে ব্যতিব্যস্ত কণ্ঠে জানালেন, লিসেন টু মি কেয়ারফুলি অফিসার। আর কয়েক মিনিটের মধ্যে আপনার চেকপোস্টে হয়ে ঝড়ের বেগে ছুটে যাবে একটি স্পোর্টস বাইকার। ইফ ইজ ওয়ানা লিভ, সো ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ হিম। ভরকায় অফিসার। খানিকক্ষণ হতবুদ্ধির ন্যায় ওয়াকিটকিটার পানে তাকিয়ে থেকে প্রশ্ন ছুটতে গেলে আচমকাই তার নজর গিয়ে আটকায় রাস্তার শেষ প্রান্তে। চারপাশে ধুলোয় আস্তরণে উড়িয়ে ছুটে আসছে একটা বাইক। চোখের পলকের সামনে দিয়ে চলে গেল তার। অফিসার হা হয়ে গেল কেমন। পাশ থেকে কনস্টেবল মহাশয় চেঁচিয়ে বলল, স্যার, এত স্পিডে বাইক চলেছে দেখলেন? একে আটকানো উচিত। অফিসার হতভম্বতা কাটল না যেন। সে কেমন হতবাক কণ্ঠে ওয়াকিটকিটা উঁচিয়ে বলল, বাট এমন একটা ব্যস্ত রাস্তা দিয়ে এমন ঝড়ের বেগে বাইক চালাচ্ছে, ছুটছে কে স্যার? ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো ঝাঁঝালো কণ্ঠ, কে আবার? তোর আর আমার বাপ, দ্য শ্যাডো মনস্টার। সেন্ট পিটার্সবার্গে এত রাত এখনো চলমান। আকাশে গোল গোল শব্দ তুলছে বেশ। বারে বারে দিচ্ছে বিদ্যুৎ ঝলকানি। চারদিকের বিদঘুটে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। অদূর থেকে ধেয়ে আসা জন্তুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। দুর্বল মাহি হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। মস্তিষ্কটা বড্ড ফাঁকা লাগছে তার। চোখ দুটো কেমন আশ্চর্যজনিতভাবে তাকিয়ে আছে। সম্মুখে দুহাঁটু গেড়ে বসে আছে যুবক। ছলছল চোখ দুটো তার একমাত্র মোহিত নিবদ্ধ। যেন তারা চিৎকার দিয়ে জানাচ্ছে অনেক কিছু। তার অদক্ষ মাহি পড়তে পারিনি চোখের ভাষা। অবাধের ন্যায় হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি সিদ্ধার্থ না? ভেজা চোখ ভেজা হাসল যুবক। ছায় দাঁড়িয়ে বেজায় বজায় রেখে ক্ষুদ্র উত্তর বসালো, চলবে।